Hello and welcome everyone to a very special segment of Buet Radio. The game is on. On today's episode, we will talk about the upcoming UEFA Champions League. UEFA Champions League draw already হয়ে গেছে, সো আমরা চেষ্টা করব আজকে প্রত্যেকটা গ্রুপকে নিয়ে আলাদা আলাদা করে কথা বলতে এবং কিছু বিগ ম্যাচেস আছে আমাদের সামনে, সেগুলো নিয়ে ডিসকাস করতে। আমাদের গেস্ট হিসেবে আজকে আমাদের সাথে আছেন বার্সা ফ্যান আকাশ ইসলাম ভাই, বায়ার্ন ফ্যান আশিক ভাই, বার্সা ফ্যান সন্ধি ভাই এবং মাদ্রিদ অ্যান্ড চেলসি ফ্যান জিহান ভাই। এবং হোস্ট হিসেবে আপনাদের সাথে আমি তৌসিফ তানজিম আনা এবং আমার সাথে আছে নাহিয়ান আল ওয়াসি। সো ওয়াসি, তো আমরা জানি যে আমাদের 20 তারিখ থেকে অনেকদিন পর আবার ইউসিএল এ খেলা শুরু, এবং এবারে টিম গুলা দেখেই আমরা দেখতেছি যে অনেক ইন্টারেস্টিং কিছু ম্যাচ পড়ছে এবং অনেক রাইভালরি কিছু ম্যাচ পড়ছে, লাইক জুভেন্টাস ভার্সেস বার্সা, যেখানে আমরা দেখতে পাবো ক্রিস্টিয়ানো রোনালদো ভার্সেস মেসির খেলা ইনশাল্লাহ। এবং লাস্টের দিকে গ্রুপ অফ ডেটেও আছে পিএসজি, এরপর ম্যানচেস্টার ইউনাইটেড সহ আরো কিছু টিমস। তো এবারে ইউসিএল এর ড্রটা বেশ ইন্টারেস্টিং। তো শুরু করি গ্রুপ এ থেকে, যেখানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ, এফসি সালজবার্গ, লোকোমোটিভ এফসি অ্যান্ড এফসি বায়ার্ন মিউনিখ। তো সন্ধি ভাইয়ের কাছে আস করতে চাচ্ছি ভাইয়া, আপনি সরি ভাইয়া, জিয়ান ভাইয়ের কাছে আস করতে চাচ্ছি অ্যাজ আ ফ্যান, আপনি এই বায়ার্নের টিম থেকে এবং অ্যাটলেটিকো মাদ্রিদের টিম থেকে গ্রুপ এ থেকে কি কি এক্সপেক্ট করছেন? আচ্ছা, জিয়ান আমি ভাই, আপনার জিহান কাছে। মেকানিক্যাল 15 ব্যাচ থেকে বলছিলাম। তো এবার টিম যেটা গ্রুপ এ তে আছে হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ আর বায়ার্ন আছে, তাই না? জি আসলে ভাইয়া। হচ্ছে সালজবার্গ আর হচ্ছে লোকোমোটিভ মস্কো যেটা, তো ওদেরকে এত ফলো করা হয় না ওভাবে, তো ওদের ব্যাপারে আসলে বলতে পারছি না। বাট যতটুকু মনে হয় বায়ার্ন ইজ ফার অ্যাহেড, মানে বাকি তিনটা থেকে। তো মনে হচ্ছে বায়ার্ন তো যাবে অবভিয়াসলি নেক্সট রাউন্ডে, আর অ্যাটলেটিকো মাদ্রিদের যাওয়ার পসিবিলিটিটাই বেশি মনে হচ্ছে। ভাই, এক্ষেত্রে বায়ার্ন মিউনিখের সাথে যে অ্যাটলেটিকো মাদ্রিদের যে উইকে খেলা করবে, ওই ম্যাচটাতে আপনি কাকে আগায় রাখতে চাচ্ছেন এবং কেন? ট্যাকটিক্যাল দিক দিয়ে কাকে আর কি? বায়ার্ন ভার্সেস অ্যাটলেটিকো। এখন বায়ার্নের যে অবস্থা, মানে যেভাবে খেলছে ওরা, তো ওরা আসলে বলতে গেলে এখন ইউরোপের বেস্ট টিম বলা যায়। মানে জাস্ট ইউসিএল জিতছে গতবার এজন্য না, বাট মানে টিম ডেপথ, স্ট্রেংথ সবকিছু মিলাই আর সবাই হচ্ছে ফর্মে আছে। তো আমার কাছে মনে হয় বায়ার্নই জিতবে। বাট যেহেতু সিমিওনের ট্যাকটিক্সটা খুব মানে ডিফেন্সিভ আর কম্প্যাক্ট হয়ে খেলে অনেক, সো মানে বলা যাচ্ছে না। বাট বায়ার্ন জিতবে, মনে হচ্ছে জিতবে। বাট হচ্ছে আমার কাছে মনে হয় রেজাল্টটা খুব টাইট হবে, মানে জিতলেও খুব বেশি মানে ডিফারেন্সে জিতবে না, রেজাল্টটা টাইট হবে আমার কাছে মনে হচ্ছে। বাট বায়ার্নের জেতার পসিবিলিটিটা বেশি মনে হচ্ছে, 70-30 মনে হয় আমার কাছে। আচ্ছা, আমি এখন বায়ার্ন ফ্যান আশিক ভাইয়ের কাছে আসলে শুনতে চাবো যে সেম কোয়েশ্চেন আমি আশিক ভাইয়ের কাছে করবো যে বায়ার্ন ভার্সেস অ্যাটলেটিকোতে আপনি কাকে আগায় রাখবেন? বায়ার্ন ভার্সেস অ্যাটলেটিকোর ফার্স্ট ম্যাচটাও তো এলিয়ান্স অ্যারেনায়, তো তো এটা আশা করি মানে বায়ার্নের জিতবে। কিন্তু আহ, যেটা ব্যাপার হলো যে সিমিওনের যে ট্যাকটিক্স, সে মানে যতটা বেশি ডিফেন্সিভ খেলে বায়ার্নের বিপক্ষে, মানে যারাই অনেক বেশি ডিফেন্সিভ খেলছে আসলে হ্যান্সি ফ্লিক আসার পরে, তার গেমের স্ট্র্যাটেজিটা যদি খেয়াল করো, সে হলো তোমার প্রথম 30 মিনিট খুবই ডোমিনেট করবে ম্যাচ। তো প্রথম 30 মিনিটে যদি বায়ার্ন ম্যাচ আসলে বের করতে না পারে, সেই ক্ষেত্রে বায়ার্নের অনেক বেশি প্রবলেম ফেস করতে হয়। যেমন এত বেশি হাই প্রেসিং এর কারণে ওদের প্লেয়ার অনেক বেশি স্টামিনা ডিমান্ড করে আসলে। তো আর যে ব্যাপারটা অনেক বেশি ডিফেন্সিভ খেলা 30 মিনিটের মধ্যে আসলে অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে ম্যাচ বের করা হয়তোবা পসিবল না। তো সেই ক্ষেত্রে যেটা হবে যে অ্যাটলেটিকোর ভালোই চান্স থাকবে, যদিও বায়ার্ন ফেভারিট থাকবে সব দিক দিয়ে। বায়ার্ন আগে আছে, যদি তুমি ফর্মের কথা বলো, স্কোয়াড ডেপথ সবকিছু বললে বায়ার্ন অবভিয়াসলি আগে আছে। বাট স্টিল যেই টেকটিক্স এর যে ব্যাপারটা, হ্যান্সি ফ্লিক আসলে অনেক বেশি অফেন্সিভ খেলে, যে অফেন্সিভ খেলার কারণে আসলে 30 মিনিটস এর মধ্যে সে যদি ম্যাচ আসলে বের করতে না পারে, সেই ক্ষেত্রে অ্যাটলেটিকো আসলে আগে থাকবে।
কারণ বাস পার্ক করলে তখন সেই ক্ষেত্রে আসলে অনেক বেশি প্রবলেম হয়। জাস্ট আমরা লকডাউনের পরে যখন বুন্দেসলিগা শুরু হয়েছিল, অক্সবার্গের সাথে ম্যাচে বেশ প্রবলেম হয়েছিল বায়ার্নের, এরকম জাস্ট বাস পার্ক করলে বায়ার্ন বেশ প্রবলেম হয় তখন। আচ্ছা, আমি একটা আর স্কোয়াড রিলেটেড। তাছাড়া ফ্রেঞ্চ টিম তো, সরি স্প্যানিশ টিম তো, মানে স্প্যানিশ টিমের মানে যে ওদের পাসিং এর কাছে আবার বায়ার্ন আসলে একটু দুর্বল হয়ে যায়। আর আমাদের আরেকটা প্রবলেম হলো থিয়াগো এখন নাই, তো আমাদের এই ডিপ লাইন প্লে মেকারের আসলে অভাব। কারণ গরেসকে খেলবে তার জায়গাতে, কিন্তু গরেসকে আসলে অনেক বেশি অফেন্সিভ খেলে, তো ওইটা অবভিয়াসলি আমাদের ভুগতে হবে। আচ্ছা, আমি আসলে এই কোয়েশ্চেনটা করতাম যে থিয়াগোর অ্যাবসেন্সটা আসলে আপনি কিভাবে দেখতেছেন। একই সাথে এই সিজন হচ্ছে সানে অ্যাড হয়েছে স্কোয়াডে, সেও ইউসিএল খেলতে পারবে। প্লাস চৌপমতিংকে বায়ার্ন নিয়েছে, সো এই দুইটা এডিশন আসলে আপনি কিভাবে দেখতেছেন? এখন সানে তো অবভিয়াসলি আমাদের মানে উইং এ ফার্স্ট চয়েস, রাইট উইং এ। আর মতিং তো নর্মালি মানে লেভানডস্কির হিসেবে খেলবে, ব্যাকআপ হিসেবে খেলবে, তো সানের উপরেই লাইমলাইটটা বেশি থাকবে। আর সানে আপাতত আসলে ইনজুরিতে আছে। আর আমাদের মানে নেক্সট যখন সাথে যখন ম্যাচ অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে অক্টোবর 21 তারিখে আসলে, তো সানে আসলে ইনজুর থাকবে ফার্স্ট ম্যাচে, মানে এখন ইনজুর তো ম্যাচে আসলে ও ডাক পাবে না। তো আপাতত আসলে সানেকে নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা ওইভাবে নাই। আর তাছাড়া এক্সপেকটেশনও সানের থেকে আসলে কম, কারণ গত একটা বছর সে এসিএল ইনজুরির কারণে পুরো এক বছর মানে পুরো সিজনটাই 19-20 সিজনটাই সে মাঠের বাইরে ছিল। তো অবভিয়াসলি এক্সপেকটেশন আসলে ওইভাবে সানের প্রতি নাই। সানে অবভিয়াসলি আমার একজন অনেক ফেভারিট প্লেয়ার, কিন্তু মনে হয় না খুব বেশি ইম্প্যাক্টফুল হবে এই সিজনটা। সময় দরকার সানের আসলে। এখন গ্রুপ এ থেকে আমরা গ্রুপ বি এর দিকে যাই। গ্রুপ বি এতে আমাদের মেইন টিমের মধ্যে আমি রাখি রিয়াল মাদ্রিদ, এফসি শাখতার অ্যান্ড ইন্টার মিলানকে। এখন রিয়াল মাদ্রিদ ফ্যান হিসেবে জিয়ান ভাইয়ের কাছে আস্ক করতে চাচ্ছি যে এখানে আপনি রিয়াল মাদ্রিদকে কোন পজিশনে দেখতে চান, মানে আফটার দ্য গ্রুপ ম্যাচেস শেষ হওয়ার পর 1 or 2-তে। অ্যান্ড এক্ষেত্রে একটা কোশ্চেন করতে চাই যে রিয়ালের ইয়াং যে টিমটা, মানে ইয়াং যে প্লেয়াররা, ওরা ইউসিএল এর ম্যাচে কি পরিমাণ ইম্প্যাক্ট ফেলতে পারে? জিয়ান ভাইয়া। আচ্ছা, মাদ্রিদের ব্যাপারে যদি বলতে হয় তাহলে আমি হচ্ছে মাদ্রিদের খেলা নিয়ে এখন খুব স্যাটিসফাইড। কজ মানে এখন মাদ্রিদের আর কি টিম ডেপথ যেরকম, ওরা পুরোপুরি দুইটা টিম আছে। লাইক ওরা হচ্ছে 4-3-3-তেও খেলতে পারে, ওইটার ক্যাপাবিলিটি আছে। আবার 4-4-2-তেও যে খেলবে, ওইটারও ক্যাপাবিলিটি আছে। সো জিদান আসলে যেভাবে খেলায় আমার কাছে মনে হয় যে ও অপোনেন্ট রিড করে খেলায় টিমকে। লাইক ওর কোনো স্পেসিফিক ট্যাকটিক্স নাই, মানে যে আমি এভাবে খেলবো, মানে 4-3-3-তে খেলবো বা 4-4-2-তে খেলবো। ও অপোনেন্টকে রিড করে। ওর কাছে যখন মনে হয় যে যে অপোনেন্টের এগেনস্টে যেভাবে ফরমেশন করা উচিত, এবং ওর কোনো ফিক্সড স্কোয়াডও নাই। এটা হচ্ছে আমরা আগেও দেখে আসছি, মানে ও কখনো কোনো ফিক্সড স্কোয়াড দিয়ে খেলায় না। আগেও দেখছি যে অনেক ইম্পর্টেন্ট ম্যাচেস এর মধ্যেও মানে রেগুলার স্টার্টার অনেককেই হচ্ছে খেলাচ্ছে না, উইদাউট এনি এক্সেপশন। লাইক ক্যাসামিরো জিদানের টিমে থাকবেই, বেনজেমা জিদানের টিমে থাকবেই, র্যামোস, ভারান এরা থাকবে। বাট রাইট ব্যাক, লেফট ব্যাক বা অন্য যে কোনো পজিশন গুলাতে মোটামুটি হচ্ছে ও সুইচ করে খেলায়। তো আমার কাছে মনে হয় যে আহ, এই এই এইবারের লিগ ম্যাচ গুলোতেও যেটা দেখছি যে একটা ফরমেশন যদি ওয়ার্কআউট না করে জিদানের জন্য, ও সাথে সাথে সুইচ করে ফেলে। এবং ওর ওই পরিমাণ টিম ডেপথ আছে যে হচ্ছে সুইচ করে খেলাইতে পারবে। আর মাদ্রিদের টিমটা মানে এখন যেরকম ভাবে আছে, যেই শেপে আছে, তো আমার কাছে ভালো লাগছে। কজ ইয়াং প্লেয়ার গুলা খুবই ভালো, আর মানে খুব স্কিলফুল। লাইক এই বছর ওডেগার্ড আসছে, ওডেগার্ড হচ্ছে খুব ভালো একটা ইম্প্যাক্ট ফেলবে। তারপর ভিনিসিয়াস আছে, ভিনিসিয়াসও খুব ভালো খেলতেছে। তারপর রড্রিগো আছে। তো আমার কাছে মনে হয় মাদ্রিদ হচ্ছে গ্রুপে ফার্স্ট হওয়া উচিত। আই হোপ যে ওরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেকেন্ড রাউন্ডে উঠবে। আর আমার কাছে মনে হয় ইন্টার মিলান এবার উঠবে গ্রুপ থেকে, মানে মাদ্রিদ আর ইন্টার মিলান হয়তো মোস্ট প্রবাবলি গ্রুপটা থেকে উঠবে। ভাই আরেকটা কোশ্চেন আপনার কাছে করতে চাচ্ছি যে রিয়াল মাদ্রিদের লাস্ট যে কয়েকটা লিগের ম্যাচ হয়েছে,
সেই ম্যাচগুলোতে আমরা দেখতে পাইছি যে শুরুর ম্যাচটা ড্র হয়েছে, এরপরে ম্যাচগুলো আর কি কমফোর্টেবলি একটা ম্যাচ জিতছে যেটা হচ্ছে 2-0, বাকি ম্যাচগুলো 1 গোল ডিফারেন্সেই জিতছে। লাইক রিয়াল ভ্যালোডোলিডের সাথে 1-0, বেটিসের সাথে 3-2-তে। তো এই ক্ষেত্রে ইন্টার মিলান অথবা ইউসিএল এর ম্যাচে অ্যাওয়ে ম্যাচ গুলাতে কি ইম্প্যাক্ট ফেলবে ইয়াং আচ্ছা, আমার কাছে মনে হয় কি, মানে মাদ্রিদের কি লিগ খুব বেশি জিতে না, ঠিক আছে। মাদ্রিদের হচ্ছে মেইন প্রবলেম আগে যেটা ছিল, ডিফেন্সিভ দিক থেকে প্রবলেম ছিল। ওরা খুব গোল কনসিড করতো, মানে বেশি গোল কনসিড করতো। লাইক 2016-তে যেবার হচ্ছে মাদ্রিদ লিগ জিতছে, ওভারেও হচ্ছে ওরা হচ্ছে অনেকগুলা গোল কনসিড করছে প্রতিটা ম্যাচেই। ওই সিজনে জাস্ট যদি রোনালদো না থাকতো তাহলে, আর হচ্ছে মোরাটা হচ্ছে সাবস্টিটিউশনে নেমে স্কোর করতো বেশিরভাগ ম্যাচেই। তো ওই ওই সিজনটায় অনেক হাই স্কোরিং ম্যাচ ছিল। মাদ্রিদ ডিফেন্সিভলি একটু শেকি ছিল, তো ওরা খুব গোল কনসিড করতো, বাট গোলও দিত, গোল দেওয়ার রিসোর্সেস ছিল। তো এখন মানে যেটা দেখতেছি, মাদ্রিদের ডিফেন্সটা খুব ভালো হয়ে গেছে, মানে গত সিজনে আর এই সিজনে। জিদান হচ্ছে অনেক মানে ডিফেন্স নিয়ে অনেক কাজ করছে, তো ওদের ডিফেন্সটা অনেক ভালো হয়ে গেছে। ওরা গোল খুবই কম কনসিড করে। লাইক লাস্ট সিজন যেটা, ওখানে হচ্ছে মাদ্রিদ কিন্তু বেশি স্কোর করে নাই, প্রত্যেকটা ম্যাচই টাইট ম্যাচ ছিল, অনেক ক্লোজ ম্যাচ ছিল। সো লিগে মাদ্রিদের ব্যাপারটা ডিফারেন্ট আমার কাছে মনে হয়, যে লিগে মাদ্রিদ হচ্ছে ক্লোজ করেই ম্যাচ জিতে। লাইক আমাদের কাছে দেখে মনে হয় যে 1-0 ম্যাচগুলো বা 2-0 ম্যাচগুলো হয়তো খুব বেশি ক্লোজ, বাট ম্যাচ দেখলে দেখা যায় যে আসলে অপোনেন্ট মানে অনেক ম্যাচেই দেখা যায় যে খুব বেশি চান্স পায় না, ওই চান্স গুলাকে হচ্ছে এক্সপ্লয়েট করতে দেয় না ডিফেন্স। তো কন্ট্রোলে থাকে ম্যাচ ওগুলা, মানে ও ও জিদান যে ম্যাচগুলোতে 1-0 বা 2-0 স্কোর করে, হয়তো মাদ্রিদের এখন স্কোরার নাই, কনস্ট্যান্ট কোনো স্কোরার নাই। লাইক এক ম্যাচে বেনজেমা স্কোর করলো, আরেক ম্যাচে ভিনিসিয়াস সাবেনেমে স্কোর করলো। মাদ্রিদের মেইন প্রবলেমটা হচ্ছে মাদ্রিদের কনস্ট্যান্ট কোনো স্কোরার নাই। লাইক ক্রিস্টিয়ানো ছিল আগে, এরকম কেউ নাই। লাইক মেসি আছে বার্সার জন্য, এখন হচ্ছে আনসু ফাটি স্কোর করতেছে, এরকম কোনো কনস্ট্যান্ট স্কোরার নেই মাদ্রিদের। মাদ্রিদে যে কেউ যে কোনো দিন স্কোর করে জিতায়। গত সিজনে অনেক ম্যাচ হচ্ছে ক্যাসামিরো বা র্যামোস তো অনেক ম্যাচে স্কোর করে। তো বাট ইউসিএল এর ব্যাপারটা ডিফারেন্ট। ইউসিএল এ মাদ্রিদের ট্যাকটিক্স সবসময় আলাদা। ওরা যদি ডিফেন্সে চোখ না করে, আমার কাছে মনে হয় ইউসিএল এর ম্যাচগুলো ওরা বড় ব্যবধানেই জিতবে। এরকম লিগের মতো টাইট হবে না। লিগে ওদের ট্যাকটিক্সটা ডিফারেন্ট। লিগের ম্যাচগুলো ওরা চায় যে কোনোভাবে হচ্ছে 3 পয়েন্টস বের করে আনতে। অনেক সময় আমাদের কাছে দেখে মনে হয় ম্যাচটা টাইট, বাট ম্যাচের ভিতরে বা ম্যাচ দেখলে বোঝা যায় যে ম্যাচটা আসলে কন্ট্রোলে ছিল। 1-0 হলেও ম্যাচটা কন্ট্রোলে ছিল। বাট ইউসিএল এর ম্যাচগুলো ডিফারেন্ট। ইউসিএল এ মাদ্রিদ একটু আলাদাই, অন্যরকম ভাবেই খেলে। আমার কাছে মনে হয় মানে এটা খুব বেশি প্রবলেম হবে না ওদের সেকেন্ড রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে। আচ্ছা, আমি জিহান ভাইয়ের কাছে একটা লাস্ট কোয়েশ্চেন করতে চাই যে এই সিজনে হাকিমি টু ইন্টার হয়েছে, সো রাইট ব্যাকে কারবাহাল আছে, আর এই অড্রিওজোলা আছে। হাকিমিকে অড্রিজোলা আছে। সো এই হাকিমের অ্যাবসেন্সটা এবং হাকিমি যে মাদ্রিদের অ্যাগেনস্টে খেলবে, সো এই জিনিসটা আসলে আপনার কাছ থেকে শুনতে চাই, এই জিনিসটা নিয়ে আপনার ওপিনিয়ন কি? আচ্ছা, হাকিমি যেই সাইডে খেলবে রাইট উইং এ, ওই দিন মোস্ট প্রবাবলি ফার্ল্যান্ড মেন্ডিকে খেলাবে। মেন্ডি ডিফেন্সিভলি অনেক সাউন্ড, যথেষ্ট সাউন্ড। সো আমার কাছে মনে হয় যে ওইটা খুব বেশি প্রবলেম হবে না। মানে মেন্ডি হচ্ছে অফেন্সিভলি যতটুকু সাউন্ড, তার থেকে ডিফেন্সিভলি অনেক বেশি সাউন্ড। এখন আমার কাছে মেন্ডিকে নিয়ে মানে অনেক স্যাটিসফ্যাকশন আছে। লাইক আমি ওকে নিয়ে অনেক হ্যাপি, মানে ও ডিফেন্সিভলি যেই ওয়ার্ক করতেছে। তো আমার কাছে মনে হয় না খুব বেশি প্রবলেম হবে। আর হাকিমির মোস্ট প্রবাবলি বাইব্যাক ক্লজ আছে কোনো একটা, আমি যতটুকু জানি। তো ফিউচারে নিশ্চয়ই মাদ্রিদ আর কি টার্গেট করবে হাকিমিকে নিয়ে আসার। বাট হাকিমি হচ্ছে যে মানে অনেক ইমপ্রুভ করছে, তো অনেক ভালো করার কথা। এখন বাকিটা দেখা যাক, ম্যাচ হলে বোঝা যাবে। বাট যেহেতু মেন্ডি খেলবে লেফটে, আমি হোপফুল যে খুব বেশি প্রবলেম হবে না ওই সাইডে। আচ্ছা, আমি আবার আশিক ভাইয়ের কাছে চলে যাব। সো বেসিক্যালি মাদ্রিদ আর ইন্টার হচ্ছে সবার কাছেই ফেভারিট এই গ্রুপের। তো এখানে শাখতার এবং বরুসিয়া মনশেনগ্লাডবাখ যে আছে, তো এই দুইটা টিম কি ডার্ক হর্স হিসেবে প্রুভড হতে পারে? আশিক ভাইয়ের কাছে কোশ্চেন।
হ্যাঁ, এটা গ্লাডবাখের ব্যাপারে বলাই যায়, কারণ গ্লাডবাখের আসলে অফেন্সিভলি ওরা বেশ স্ট্রং আসলে গ্লাডবাখ তো, আর বেশ কাউন্টার অ্যাটাকও বেশ ভালো। তো সেই ক্ষেত্রে হয়তো ইন্টার মিলানের প্রবলেমটা বেশি হবে। রিয়াল মাদ্রিদ আসলে ডিফেন্সিভলি খুবই সলিড, আর সেখানে ডিফেন্সিভ মিডে কাসেমিরোর মতো একজন প্লেয়ার থাকায় ওদের একটা অ্যাডভান্টেজ থাকবে। বাট আমার মনে হয় গ্লাডবাখ ইন্টারের সাথে ভালো ফাইট দিতে পারবে আসলে। আচ্ছা, সো দিস সামস আপ গ্রুপ বি। আমরা একটু শেষের দিকে গ্রুপগুলোর দিকে যেতে চাই, আমরা গ্রুপ জি নিয়ে কথা বলতে চাই। সো গ্রুপ জি তে আছে বার্সেলোনা, জুভেন্টাস, ডায়নামো কিয়েভ এবং ফেরেনভারোস। সো আমি সন্দীপের কাছে চলে যাব। তো সন্দীপ ভাই, এই গ্রুপ নিয়ে আসলে এই গ্রুপের যে চারটা টিম আছে, চারটা টিম নিয়ে একটা যদি ব্রিফ কিছু বলতেন। আচ্ছা, বেসিক্যালি হচ্ছে গ্রুপ জিতে জুভেন্টাস, বার্সেলোনা, ডায়নামো কিয়েভ আর ফেরেনভারোস আছে। যদিও ফেরেনভারোস নিয়ে আমার তেমন কোনো আইডিয়া নাই, ফলো করা হয় না ওভাবে। বাট ডায়নামো কিয়েভ ভালো পারফর্ম করে আসে, সবসময় করে আসছে, ইউক্রেনিয়ান ক্লাব। তবে ইউসিএল এ যে কখনো থ্রেটেনিং কোনো পারফরমেন্স দিছে বা এরকম কিছু না। আমার কাছে মনে হয় গ্রুপ জি থেকে মানে খুবই কমফোর্টেবলি জুভেন্টাস আর বার্সেলোনা উঠবে। আহ, এই এই সিজনে বার্সেলোনা নিয়ে বেশ আশাবাদী আমি, কারণ বার্সেলোনার এখন টিমে যদিও ব্যাকলাইন খুব একটা স্ট্রং না, তারপরেও মোটামুটি স্ট্র্যাটেজি চেঞ্জ করার মতো প্লেয়ার কিছু আছে, আর স্কোয়াড ডেপথ তো বেশ ভালো অ্যাপার্ট ফ্রম দ্য ব্যাকলাইন। আর জুভেন্টাস তো এমনিতেই সবসময় একটা বড় থ্রেট, যেহেতু ওখানে রোনালদো আছে। তাছাড়াও জুভেন্টাসের এমনিতেও আহ, বেশ ভালো ভালো কিছু প্লেয়ার সবসময় ওদের খেলছে। আহ, তো আমার কাছে যেটা মনে হয় যে বার্সেলোনা জুভেন্টাস ম্যাচ যদি হয়, সেক্ষেত্রে বার্সেলোনা একটা বড় মার্জিনে আগায় থাকবে। কারণ বার্সেলোনার রিসেন্ট যে পারফরমেন্স প্লাস হচ্ছে তাদের যেই কনফিডেন্সের যে বুস্ট আপ হয়েছে কোমান আসার পর থেকে, খেলার স্ট্র্যাটেজি চেঞ্জ হওয়া থেকে শুরু করে প্লেয়ারদের এখন মোটামুটি একটু ওয়াইড খেলতেছে। আগের মতো সেই ন্যারো রেঞ্জে সবসময় মিড দিয়ে খেলা, কোনো হচ্ছে দুই সাইড দিয়ে অ্যাটাক করলে ইয়ে করে ফেলা, এই এই মেসআপ গুলা মনে হচ্ছে যে বার্সেলোনা এবার করবে না। আর মানে জুভেন্টাসের সাথে খেলা হলে অবভিয়াসলি একটা টাফ গেম হবে, বাট আমার কাছে মনে হয় যে বার্সেলোনা যেই প্লেয়ার্স আছে অথবা কোমান যে স্ট্র্যাটেজিতে খেলাচ্ছে, ইজিলি জুভেন্টাসকে বিট করে যেতে পারবে। তো আমার কাছে যেটা মনে হয় যে গ্রুপ জি থেকে তেমন একটা ফাইট হবে না। বার্সেলোনাই আমার মনে হয় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে ওঠা উচিত, আর সেকেন্ড টিম হিসেবে জুভেন্টাস উঠবে আর কি। এখন আকাশ ভাইকে আস্ক করতে চাই, বার্সেলোনা ফ্যান হিসেবে, যে লাস্ট সিজনে বার্সার ডিফেন্সিভ দিক দিয়ে যেই অনেক প্রেসার খেয়েছিল, মানে ডিফেন্সটা অনেক উইক ছিল, এবং এই সিজনে ডিফেন্সে তেমন একটা চেঞ্জ আসে নাই বেসিক্যালি। যা চেঞ্জ আসছে মিডের দিকে আসছে। সো এই ক্ষেত্রে জুভেন্টাসের অ্যাটাকে ক্রিস্টিয়ানো রোনালদো অথবা ডিবালার মতো প্লেয়ারদের এগেনস্টে জুভেন্টাস ভার্সেস বার্সেলোনার ম্যাচে, সেক্ষেত্রে ম্যাচটা কিরকম টাইপ মানে দেখার চিন্তা করছেন আপনি, আকাশ ভাই? আচ্ছা, জুভেন্টাস ভার্সেস বার্সেলোনা যে ম্যাচ গেম উইক 2 তে, এটা হচ্ছে জুভেন্টাসের হোম ম্যাচ। আর তুমি যে কোশ্চেনটা করলা, বার্সা কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ অ্যাওয়ে ম্যাচগুলোতে সবসময় সাফার করে আসছে। আমরা যদি লাস্ট সিজনগুলোতে দেখি, সবাই জানি কিভাবে এক্সিট হয়েছে বার্সেলোনার। তো আমি মনে করি যে অ্যাওয়ে ম্যাচে আমি আসলে এখানে জুভেন্টাসকে আগায় রাখবো। এর কারণ হচ্ছে ডিফেন্সিভলি বার্সেলোনার খুব একটা চেঞ্জ হয় না, এবং বার্সার আমরা জানি যে আলবা এখন ইনজুরিতে আছে, এবং এটা যে সে কবে ফিরতে পারবে মাঠে এটা এখনো ডেফিনিট না, বা আমরা এখনো জানি না। তো সেক্ষেত্রে যেটা ধারণা করা যাচ্ছে যে ডেস্টকে খেলানো হবে লেফট ব্যাকে, অ্যান্ড হি ইজ ইনএক্সপেরিয়েন্সড। সো আমার মনে হয় যে রাইট সাইডে যদি ডিবালা থাকে, তো এটা সাফার করবে। আর হচ্ছে ডিফেন্সে অন্যান্য পজিশনে আমরা দেখি যে ধারণা করা যাচ্ছে লংলে এবং পিকেই স্টার্ট করবে, আর রাইট ব্যাকে হচ্ছে রবার্তো। রবার্তো ডিফেন্সিভলি খুব একটা সলিড না, অ্যাটাকিং সাপোর্ট কিছুটা দিতে পারে। ডেস্টো যেটা হচ্ছে অ্যাটাকিংলি বেশ সাউন্ড, বাট ডিফেন্সিভলি দুইটা উইং ব্যাক আমার কাছে মনে হয় যে দুইজনের কেউই সাউন্ড না। সো বার্সেলোনা হচ্ছে ডিফেন্সিভলি সাফার করবে জুভেন্টাসের এগেইনস্টে। আরেকটা ব্যাপার, ক্রিস্টিয়ানো রোনালদো খেলবে কিনা এই ব্যাপারে আসলে এখনো নিশ্চয়তা নেই।
আহ, যদি আমরা অবশ্যই চাই যে ক্রিস্টিয়ানো রোনালদো খেলুক, কারণ অনেকদিন পরে মেসি ভার্সেস রোনালদো যেই ডুয়েলটা, এটা দেখার জন্য সবাই অপেক্ষা করে আছি। তবে আমার মনে হয় ক্রিস্টিয়ানো রোনালদো যদি খেলতে পারে, সেক্ষেত্রে বার্সেলোনা ডিফেন্সকে ভালোভাবেই সাফার করাতে পারবে। আচ্ছা, আকাশ ভাই লাস্টে যে টপিক নিয়ে কথা বলবো, আমি ওইটার সাথে আর কিছু একটু অ্যাড করতে চাই যে আহ, রোনালদো তো রিসেন্টলি করোনা ভাইরাস পজিটিভ হয়েছে। সো এই যখন কোয়ারেন্টাইন শেষ হওয়ার পর তো তার একটা রিকভারি পিরিয়ড লাগবে। So, এই রিকভারি পিরিয়ডটা কিন্তু খুবই কম। সো তার আগেই ম্যাচটা চলে আসতেছে। সো এই কম রিকভারি পিরিয়ড নিয়ে রোনালদো, একটা উইক রোনালদো বার্সার জন্য কত বড় থ্রেট হিসেবে পরিগণিত হবে বলে মনে করেন? আচ্ছা, তুমি যে কথাটা বললা উইক রোনালদো, এটা হচ্ছে আমার মতে এটা আসলে ভুল কথা। রোনালদো ইজ নেভার উইক। আর ইউসিএল এর ম্যাচে আমরা সবসময় দেখছি যে সে মানে কতটা পাম্পড আপ থাকে। আমার মনে হয় যদি মেডিকেল গ্রিন সিগন্যাল রোনালদো পায়, তাহলে এটা ম্যাটার করবে না যে সে সিকনেস থেকে আসছে নাকি খেলার মধ্যে ছিল। আমার মনে হয় যে রোনালদো পারফর্ম করবে। আচ্ছা, আমি আবার সন্দীপের কাছে ব্যাক করব আনসু ফাতি নিয়ে। তো আনসু ফাতি আসলে অনেকটাই হাইপড হয়েছে রিসেন্টলি, এবং রিসেন্টলি যে গোল্ডেন বয় যে 20 জনের নমিনেশন দিয়েছে, so ওই নমিনেশনের মধ্যেও আনসু ফাতি আছে। সো আনসু ফাতিকে নিয়ে আসলে সন্দীপ ভাইয়ের আশা ভরসা অপিনিয়ন সব জানতে চাবো। অ্যাকচুয়ালি আনসু ফাতিকে নিয়ে এক্সপেকটেশন অনেক বেশি, বাট একই সাথে ও খুবই ইনএক্সপিরিয়েন্সড। ও এই সিজনে পারফর্ম করতেছে, বেশ ভালোভাবে পারফর্ম করতেছে, এটা আমাদের জন্য অবভিয়াসলি অনেক বড় একটা সাইড যে সে মোটামুটি ভালোই রেগুলারলি স্কোর করতেছে। বাট ব্যাপারটা হচ্ছে যে ওর উপরে এক্সপেকটেশন খুব একটা বেশি রাখা যাবে না, স্পেশালি ইউসিএল এ ও একবারেই ইনএক্সপিরিয়েন্সড। তো সেই ক্ষেত্রে মানে আনসু ফাতি আসার কারণে আমাদের বেশ অপশনস কিছু বেড়ে গেছে, যে আমাদের তো অ্যাকচুয়ালি মিড আর অ্যাটাকিং সাইডে বেশ প্লেয়ার অনেক বেশি। তো আনসু ফাতি যেহেতু লেফট সাইড থেকে ভালো খেলতেছে, আবার একই সাথে লেফট সাইডে আমাদের আরো অপশনস আছে। তো ওকে আমরা মানে বিভিন্ন পজিশনে খেলায় ট্রাই করানো যাইতে পারে। যেমন যেহেতু আমাদের এখন কোনো স্পেসিফিক একদম জেনুইন কোনো নাম্বার 9 নাই, তো ও যেহেতু বেশ ভালো স্কোরার, সেক্ষেত্রে ওকে নাম্বার 9এও খেলানো যেতে পারে। তো এই সিজনে যদিও ইনএক্সপিরিয়েন্স হওয়ার পরে ওর পারফরমেন্স খুবই ম্যাচিউর, সেটা বার্সেলোনার হয়ে হোক আর স্পেনের হয়ে হোক, সে বেশ ম্যাচিউর খেলে, প্লাস তার অ্যাটিটিউডও খুবই ভালো। আর সে ডিফেন্সিভলিও ভালো কাজ করে। আর উইথ দ্য বল সে মানে মানে বার্সেলোনা অনেকদিন লেফট সাইড থেকে মানে প্লেয়ার ড্র করার মতো অথবা হচ্ছে একটা ভালো ইম্প্যাক্ট ক্রিয়েট করার মতো প্লেয়ার নেইমার যাওয়ার পর থেকে বার্সেলোনা পাচ্ছিল না। তো সেই হিসেবে যেহেতু ডেমবেলে আমাদের রেগুলার না, আর যেহেতু সে বেশিরভাগ সময় ইনজুর্ড থাকে, তো ওই ওই সাইডটাতে একটা ভালো প্লেয়ার থাকার, যার সাথে ডেমবেলের একটা ভালো কম্পিটিশন হবে, এটা অবভিয়াসলি একটা বড় ব্লেসিং। তো যেহেতু আমাদের সাইডে বেশ কিছু চেঞ্জ আসছে, আগের সিজনে যেমন আমাদের মিডফিল্ডে যেমন যারা ছিল সবাই এইজ ছিল, এবার আমি এক্সপেক্ট করতেছি বেশি। এটার রিজন একটা হচ্ছে যে যদিও ব্যাকলাইনে তেমন একটা চেঞ্জ আসে নাই, বাট এখন আমাদের মোটামুটি টিমের যেই মানে ইয়াং প্লেয়ার গুলো আছে মোটামুটি, অথবা উইং এ যারা খেলতেছে তাদের ট্র্যাক ব্যাক করার মতো যে অ্যাবিলিটিটা আছে, অথবা যারা হচ্ছে মোটামুটি মিডে খেলতেছে বেশিরভাগই ইয়াং। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে একটা এক্সট্রা সাপোর্ট পাওয়া যাবে, প্লাস প্রেসিং টিমের এগেইনস্টেও বার্সেলোনা মানে আই গেস অন্যান্য সিজনে যেমন খেলে আসছে রিসেন্ট সিজন গুলোতে তার থেকে ভালো খেলবে। তো আমার কাছে মনে হয় সব মিলায়ে মানে আনসু ফাতির অ্যাডিশনটা বার্সেলোনার জন্য একটা বড় ব্যাপার। আর বার্সেলোনার ইউসিএল এ ভালো করতে হলে অবভিয়াসলি আনসু ফাতির থেকে একটা ভালো রকমের পারফরমেন্স এক্সপেক্ট করতেছি। আচ্ছা, সো মোটামুটি গ্রুপ জি নিয়ে অনেক লং ডিসকাশনই হলো। সো আমরা এখন যেতে চাই গ্রুপ এইচ এ। সো গ্রুপ এইচ ইজ কনসিডার্ড দ্য গ্রুপ অফ ডেথ দিস সিজন, কারণ গ্রুপ এইচ এ এবার একই সাথে ম্যান ইউনাইটেড, পিএসজি এবং আরবি লাইপজিগ, তিনটা বিগ ডগ একই গ্রুপে পড়ে গেছে। তার সাথে ফোর্থ টিম হিসেবে আছে ইস্তাম্বুল বাসাকশehir। তো আমি আসলে চারজন গেস্টের কাছে এক এক করে জানতে চাবো যে এই গ্রুপ অফ ডেথ নিয়ে যদি ব্রিফলি কিছু বলতেন। আমি প্রথমে আশিক ভাইয়ের কাছে যাব। তো গ্রুপ এইচ এ আসলে অবভিয়াসলি ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি আর লাইপজিগই ফেভারিট, সব দিক থেকে আগে থাকবে।
আর যদি বলো যে মানে নেক্সট রাউন্ডে আসলে কারা কোয়ালিফাই করবে, সেক্ষেত্রে পিএসজি কে অবশ্যই আগে রাখবো। আমি যদিও ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান, মানে বায়ার্ন আমার সবচেয়ে ফেভারিট ক্লাব, বাট সেকেন্ড চয়েস অবভিয়াসলি ম্যানচেস্টার ইউনাইটেড। বাট তারপরও আসলে ওদের টেকটিক্স এর যে অবস্থা, মানে প্রিমিয়ার লিগে যেভাবে খেলতেছে বা টেকটিক্স এর ব্যাপারে বলতে গেলে আসলে খুবই উইক, মানে আর খুবই ইমেচিউর ম্যানচেস্টার ইউনাইটেড এর টেকটিক্স এখন। তো সেই ক্ষেত্রে পিএসজি অবশ্যই আগে থাকবে। আর লাইপজিগের চেয়ে ম্যানচেস্টার ইউনাইটেড এর টিম ডেপথ, স্কোয়াড ডেপথ বেশি, বা ওদের এক্সপিরিয়েন্স বেশি, বা সবকিছু বেশি বেশি হওয়া সত্ত্বেও লাইপজিগের টেকটিক্স এর কারণে লাইপজিগকে আগে রাখবো আমি। যতটুকু আমার মনে হয় হয়তো পিএসজি আর লাইপজিগই নেক্সট রাউন্ডে। ওকে, তাহলে এবার আসি হচ্ছে সন্ধি ভাইয়ের কাছে। সন্ধি ভাই তো পার্সোনালি ব্রাজিল ফ্যান, তো ব্রাজিলের রিসেন্ট খেলাতে আর কি দেখলাম নেইমার বেশ ভালো খেলছে এবং তার ড্রিবল গুলো ম্যাক্সিমামই সাকসেসফুল হয়েছে এবং সে হ্যাটট্রিকও করছে লাস্ট ম্যাচে। তো এই ক্ষেত্রে পিএসজির ম্যাচগুলোতে নেইমারের ইম্পর্টেন্সটা এবং ম্যানচেস্টার ইউনাইটেড যে রিবিল্ডের প্রসেস দিয়ে যাচ্ছে, যে ম্যানচেস্টার ইউনাইটেড এক্ষেত্রে পিএসজির সাথে অথবা লাইপজিগের সাথে কিরকম মানে খেলতে পারবে, ওইটা নিয়ে একটু যদি বলতেন সন্দীপ ভাই। আচ্ছা, তো ফার্স্টলি হচ্ছে পিএসজির তো গত ইউসিএল এর ওরা ফাইনালিস্ট ছিল, যেহেতু তাদের একটা কি বলবো মোরাল দিক থেকে ওদের একটা বড় রকমের অ্যাডভান্টেজ আছে, যে ওরা অলরেডি অনেক বুস্ট আপ, যে ওরা একবার ভালো করে আসছে। আর পরের সিজন আর এমনিতে ওদের টিমেও বেশ ভালো কিছু অ্যাডিশন আসছে, যদিও ওদের মিডফিল্ডে একটু সমস্যা ছিল, এখানে রাফিনহা আসছে। আর এমনিতে ওদের তো ফ্রন্ট লাইন আপ এখন ইউরোপেরই ওয়ান অফ দ্য বেস্ট, যেহেতু নেইমার নেইমারের ফর্ম অ্যাকচুয়ালি ড্রপ করে নাই, ও মাঝখানে বেশ কিছুদিন স্কোর করতেছিল না, তো ও যেহেতু একটা ভালো স্কোরিং এর মধ্যে চলে আসছে আবার, তো ওর মানে পিএসজির জন্য ব্যাপারটা বেশ বড় একটা অ্যাডভান্টেজ। তো আমার কাছে প্রথমে যখন এই গ্রুপটা দেখার পর মনে হচ্ছিল যে মানে ম্যানইউ মনে হয় এই গ্রুপ থেকে কোয়ালিফাই করতে পারবে না, বাট এখন আবার মনে হচ্ছে যে আসলে ম্যানইউ এর ভালো চান্স আছে। কিন্তু ম্যানইউ এর দরকার একটা মানে প্রপারলি যদি ওদের যে নতুন প্লেয়ার গুলাকে অ্যাড করা হয়েছে, অথবা হচ্ছে যে ওদের ইয়াং ট্যালেন্টস গুলো আছে ওদেরকে মোটামুটি এদেরকে ভালো মতন মিক্স আপ করে মানে একটা ভালো স্ট্র্যাটেজিতে খেলাতে পারলে আমার মনে হয় মেনু এইখান থেকে কোয়ালিফাই করবে। লাইপজিগের অ্যাকচুয়ালি বলা যায় না, ওরা তো সবসময় রেগুলার পারফর্ম করে আসে নাই, বাট ওদের গত সিজনের পারফরমেন্স যেমন ছিল ওরকম ধরে রাখতে পারলে একটা ভালো ফাইট দিবে। বাট মেনু যেমন কাভানিকে অ্যাড করলো এবার, ভ্যান ডিবিক আসছে, তারপর হচ্ছে অ্যালেক্স তেয়াসকে নিয়ে আসছে, তারপরে আমাদ দিয়ালোকে নিয়ে আসছে। তো আমার মনে হয় যে মানে ম্যানইউ এর এবার একটা ভালো চান্স আছে ওদের, কারণ ওদের স্কোয়াড খুবই ভালো। ওদের ইয়াং প্রসপেক্টসও যেমন আছে, তেমন ওদের এস্টাবলিশ প্লেয়ারও বেশ অনেকই আছে। তো আমার কাছে খালি মনে হয় যে ওদের মানে স্ট্র্যাটেজির একটা ভালো প্রপার স্ট্র্যাটেজির অভাবে ওরা বারবার মেস আপ করতেছে সবকিছু। তো আমার কাছে মনে হয় যে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে এখান থেকে পিএসজি উঠবে, যেহেতু ওদের প্লেয়ার অথবা রিসেন্ট ফর্ম যেটাই বলা হোক না কেন এটার কারণে। আর হচ্ছে মনে হয় সেকেন্ড টিম হিসেবে ম্যানি হয়ে উঠবে। আচ্ছা, আমি এখন আকাশ ভাইয়ের কাছে চলে যাব সেম গ্রুপ নিয়ে। সো ইউনাইটেড, পিএসজি, লাইপজিগ তিনটাই মোটামুটি স্ট্রং কন্টেন্ডার। পিএসজি কে সবাই আসলে আগায় রাখবে। সো আমি জানতে চাবো যে ইউনাইটেড আর লাইপজিগ এর যে ম্যাচটা হবে, এটা তো আসলে অনেকটাই ডিসাইডিং ম্যাচ বলে ধরা যেতে পারে, কজ ইস্তাম্বুল হচ্ছে একটা নিউলি আসছে। সো তাদের সাথে আসলে সব টিমে মোটামুটি জিতবে। সো এই ইউনাইটেড ভার্সেস লাইপজিগ ম্যাচ নিয়ে আপনার কাছে শুনতে চাই। আচ্ছা, ম্যানচেস্টার ইউনাইটেডের আমরা যদি রিসেন্ট পারফরমেন্স দেখি, ওরা যেটা মিস করতেছে সবচেয়ে বেশি সেটা হচ্ছে একটা পিওর নাম্বার 9 স্কোরার। তো লাস্ট সিজনে যেটা হচ্ছিল আর কি, মার্শিয়াল বেশ কিছু গোল স্কোর করছিল প্রিমিয়ার লিগে, যে কারণে ধারণা করা হয়েছিল যে সম্ভবত এই স্কোরিং এর যে প্রবলেমটা এটা সলভ হতে যাচ্ছে। কিন্তু আমরা আবার দেখলাম যে এই সিজনে এসে মার্শিয়াল আবারও হচ্ছে স্কোর করতে পারতেছে না। তো আমার মনে হয় এখানে সবচেয়ে ক্রুশিয়াল যেটা সেটা হচ্ছে কাভানি কেমন পারফর্ম করে। কাভানি একটা হচ্ছে পিওর নাম্বার 9, এবং সে যদি টিমের সাথে কেমিস্ট্রিটা বিল্ড আপ করতে পারে এবং যদি গোল আনতে পারে, তাহলে আমার মনে হয় যে ম্যানচেস্টার ইউনাইটেডের বেশ ভালো চান্স আছে। তারপরেও আমি সবকিছু বিবেচনা করে আমি আসলে লাইপজিগকে আগায় রাখবো।
আচ্ছা, এখন আসি জিয়ান ভাইয়ের কাছে। জিয়ান ভাই, আপনার কাছে কোশ্চেন হচ্ছে যে লাইপজিগ, আপনি অ্যাজ আ চেলসি ফ্যান, সো লাইপজিগের যে ওয়ার্নার ছিল এতদিন, সো ওয়ার্নার ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার্স ইন দ্যাট টিম। তো ওয়ার্নার চেলসিতে আসার পর লাইপজিগের ফ্রন্ট লাইনে যে চেঞ্জটা, সেই চেঞ্জটা কি এই ইউসিএল এর গ্রুপ অফ ডেথ যেটাকে আমরা বলছি, এই ক্ষেত্রে কি পরিমাণ ইম্প্যাক্ট ফেলতে পারে? জিয়ান ভাই, আপনার কাছে। আচ্ছা, তো ফার্স্টেই বলি আসলে লিপজিকের খেলা হচ্ছে ফলো করা হয় না। আমি ওদের টিমের ব্যাপারে খুবই কম জানি। এবারও হচ্ছে ওরা মানে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠছে, তাই না? লাইপজিগ সেমিফাইনাল সেমিফাইনাল সেমিফাইনালে উঠছে সেমিফাইনাল, না? সেমিফাইনাল ভাই। আচ্ছা, সেমিফাইনালে উঠছে না। আচ্ছা, তো আমি আর হচ্ছে আসলে ওদের স্কোয়াডের ব্যাপারে তেমন আইডিয়া নাই, বাট অ্যাজ ফার অ্যাজ আই নো যে ওয়ার্নার হচ্ছে লাইপজিগের ট্যালিসমান ছিল যতটুকু জানি। তো যেহেতু ও হচ্ছে এখন নাই, সো লাইক এরকম একবার ছিল যে মোনাকোতে এমবাপে ছিল, ওইবার ওরা সেমিফাইনাল খেলছিল, পরের বার কিন্তু ওদেরকে হচ্ছে ওরকম ভাবে দেখা যায় না। আমি ঠিক জানি না যে লাইপজিগের টিমটা কিরকম আছে, কি শেপে আছে, বাট আমার কাছে মনে হয় যে মানে উইকনেস তো থাকবে, অবশ্যই একটা গ্যাপ থেকে যাবে। ওরা ওই উইকনেসটাকে কিভাবে ফিল আপ করছে এটাও দেখতে হবে, ও কিরকম পারফর্ম করতেছে লিগে, এগুলো হচ্ছে কনসিডারেশনে থাকার কথা। বাট গ্রুপ অফ ডেথ নিয়ে যদি আমার বলতে হয়, তাহলে আমার কাছে মনে হয় আমার কাছে কেন জানি পিএসজি কে কখনোই স্টেবল লাগে না। লাইক মানে ওরা খুব আনপ্রেডিক্টেবল মনে হয় আমার কাছে, যে লাইক একটা ডেফিনিট রেজাল্ট যে খুব ভালোভাবে এক্সপেক্ট করব, আমি কেন জানি পারি না পিএসজি থেকে ওই এক্সপেকটেশনটা রাখতে। আর ম্যান বাট তারপরও মনে হয় পিএসজি হয়তো মোস্ট প্রবাবলি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠবে পরের রাউন্ডে। আর সেকেন্ডলি বলতে হলে ম্যানচেস্টার ইউনাইটেড আর হচ্ছে লাইপজিগের মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেড এখন হচ্ছে মনে হচ্ছে যে ওরা হচ্ছে একটু শেপে আসছে, বাট ওদের ডিফেন্স নিয়ে আমি কনভিন্সড না। লাইক ওদের ডিফেন্স অন এন্ড অফ পারফর্ম করে, লাইক রেগুলারলি পারফর্ম করে না। তো ওদের ডিফেন্সটা যদি সলিড থাকে, আর ওদের মিডফিল্ডটা ভালোই, পগবা আছে, আর ওখান দিয়ে হচ্ছে তোমার ব্রুনো ফার্নান্দেজ আছে। ফার্নান্দেজ অনেক ক্রিয়েটিভ একটা মিডফিল্ডার। আর ওখান দিয়ে মার্শিয়াল তো আছে, মার্শিয়াল হচ্ছে রেগুলার স্কোর করে না, বাট কাভানি যেহেতু একটা পিওর নাম্বার 9, তো ও যদি ভালো পারফর্ম করে, আমার কাছে মনে হয় ওদের ডিফেন্স যদি সলিড থাকে, আর ওদের ফ্রন্ট লাইন এমনিতে র্যাশফোর্ড আর হচ্ছে মার্শিয়াল, ওরা প্রায় রেগুলারই স্কোর করে। ওরা মোটামুটি গত সিজনও মোস্ট প্রবাবলি মানে 20টা করে গোল করছে, এরকম সামথিং লাইক দ্যাট। তো আমার কাছে মনে হয় যে ওদের ডিফেন্স যদি সলিড থাকে, পগবা যদি ফিট থাকে, তো মনে হয় ওরা ভালো কিছু করতে পারে। লাইক এরকমও হতে পারে যে ওরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেছে, এরকমও হতে পারে। আর লাইপজিগের ব্যাপারটা আসলে আমার মানে খুব বেশি জানা নেই, সব না জেনে বলবো না, এই আর কি। ওকে, গ্রুপ অফ ডেথ এইচ নিয়ে, যেটা নিয়ে সবচেয়ে বেশি হাইপ, ওইটা নিয়ে অনেকক্ষণ একটা লেন্দি একটা কথাবার্তা হয়ে গেল। সো এখন আমরা যাব হচ্ছে গ্রুপ সিতে। গ্রুপ সিতে আছে অলিম্পিয়াক ডি মার্সেল, ম্যানচেস্টার সিটি, এফসি পোর্তো এবং অলিম্পিয়াকোস এফসি। তো এই গ্রুপ নিয়ে আশিক ভাইয়ের কাছে একটা ওভারঅল আর কি জানতে চাবো, যে এই গ্রুপে থেকে এক্সপেকটেশনস এবং কারা টপ 2-তে থাকতে পারে। আশিক ভাই। সরি, আমার মাঝে নেটওয়ার্কে হয়তো কিছু প্রবলেম ছিল, মানে আরেকবার একটু বলো। ওকে ওকে ভাই, সো গ্রুপ সিতে আছে হচ্ছে অলিম্পিয়াক ডি মার্সেল, ম্যানচেস্টার সিটি, এফসি পোর্তো এবং অলিম্পিয়াকোস এফসি। সো এই চারটা গ্রুপ, মানে গ্রুপ সিতে কোন দুই গ্রুপকে আর কি টপ 2-তে থাকতে পারে, মানে আপনার এক্সপেকটেশনসটা কি, এবং ইম্পর্টেন্ট ম্যাচগুলো নিয়ে একটু যদি বলতেন, একটা ওভারঅল ভিউ। তো প্রথমে তো অবভিয়াসলি ম্যান সিটির কথা বলতে হবে। তাদের স্কোয়াড ডেপথ বলো বা গার্ডিওলার কথাও যদি বলো, সব মানে কোচিং সবকিছুতেই অবভিয়াসলি ম্যান সিটি সবচেয়ে আগে থাকবে। এটা মোটামুটি ইনএভিটেবল যে ম্যান সিটি চ্যাম্পিয়ন হবে। আর তারপরে যেটা মানে সেকেন্ড কারা উঠবে আসলে, তো সেই ক্ষেত্রে পোর্তো আর মার্সের মধ্যে হয়তো ভালো ফাইট হবে। আর পোর্তোর খেলা আসলে খুব বেশি ফলো করা হয় না। আর মার্সেই তো গত বছর মানে গত সিজনে ভালোই ফর্মে ছিল, ইভেন তারা ফ্রেঞ্চ লিগে তো রানার্স আপ হলো।
এখন আসলে পোর্তোর ব্যাপারে আমি খুব বেশি আসলে জানি না, তো ওইভাবে ফলো করা হয় না, বাট স্টিল মনে হয় পোর্তো আর মার্সের মধ্যে ভালোই ফাইট হওয়া উচিত আসলে। বাট তারপরেও হয়তো বা মার্সেই আগে থাকবে হয়তো বা। বাট ম্যান সিটি গ্রুপ চ্যাম্পিয়ন হবে এটা মোটামুটি আসলে কনফার্মই বলা যায়। সো জিয়ান ভাইয়ের কাছেও সেম কোশ্চেন করতে চাই যে সি নিয়ে একটা ওভারঅল যদি বলতেন যে কোন দুই টিমকে আপনি উপরে রাখতে চান। আচ্ছা, তো ম্যানচেস্টার সিটি তো হচ্ছে বোঝাই যাচ্ছে যে এখান থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠবে, কজ মানে ওদের ক্যালিবারের যে প্লেয়ার আছে তো ওইটার কাছেও নাই মানে বাকি টিম গুলাতে। বাট বাকি যেই তিনটা টিম ওগুলাকে আমার একদমই ক্লোজ মনে হয়, তিনটাই একদম ক্লোজ মনে হয়। লাইক কোনোটাকে আমি আগায় রাখতে পারবো না, কজ মানে যেহেতু ফলো করা হয় না ওদের সেরকম ভাবে, বাট এই তিনটা টিম রেগুলারলি খেলছে সবসময় ইউসিএল এ, ওদেরকে আমরা সবসময় দেখতে পারি মানে ইউসিএল এ। বাট আমার কাছে মনে হয় পোর্তো একটু আগায় থাকবে, যতটুকু জানি ওদের মানে পারফরমেন্স যেরকম হয়ে আসে কনস্ট্যান্টলি ওরা ভালো খেলছে, সবসময় ইউসিএল এ ছিল, কোয়ার্টার ফাইনাল টাইনালও মনে হয় খেলছে মোস্ট প্রবাবলি মানে রিসেন্টলি, ওদেরকে সবসময় দেখছি ভালো পারফর্ম করতে। তো আমার কাছে মনে হয় পোর্তো হচ্ছে আগায় থাকবে, বাট খুব ক্লোজ, খুব ন্যারো মার্জিনে হয়তো আগায় থাকবে। আর ম্যান সিটি হচ্ছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠবে, এটাই হওয়ার কথা যদি কোনো অ্যাক্সিডেন্ট না হয়, এটাই। সো গ্রুপ সি নিয়ে অ্যাকচুয়ালি সবারই এক্সপেকটেশন অনেকটা সেম যে ম্যান সিটি চ্যাম্পিয়ন হিসেবে উঠবে এবং বাকি তিন টিম থেকে একটা ফাইট হয়ে আর কি সেকেন্ড পজিশন আসবে। সো বেসিক্যালি গ্রুপ সিতে চ্যাম্পিয়ন হিসেবে ম্যান সিটি এবং সেকেন্ড পজিশনের জন্য একটা ফাইট হবে। সো গ্রুপ সি এর পর আমরা যাই গ্রুপ ডি তে। তো গ্রুপ ডি তে স্টার্ট করতে চাই আকাশ ভাইয়ের কাছ থেকে, যে গ্রুপ ডি তে আছে হচ্ছে লিভারপুল, এফসি মিডজল্যান্ড, আটালান্টা এবং আয়াক্স। সো এই ক্ষেত্রে আর কি লিভারপুল অবভিয়াসলি স্ট্রং টিম, বাট আটালান্টা এবং আয়াক্সও লিগ ম্যাচ গুলাতে এবং লাস্ট ইউসিএল এ বেশ ভালো খেলছে। সো সেই ক্ষেত্রে আর কি ফাইটটা কিভাবে দেখছেন আকাশ ভাই? আচ্ছা, গ্রুপ ডি তে লিভারপুল আটালান্টা অবশ্যই স্ট্রঙ্গার টিম বাকি দুটো টিম থেকে, এবং মিডজেল্যান্ড যে টিমটা এটা সম্পর্কে আসলে এই বছরই প্রথম আমি নামটা শুনছি। তো এটাকে মানে এটা একটা টিম যেটা হচ্ছে ইউসিএল খেলতে আসছে এবং সবগুলো ম্যাচ হেরে বিদায় নেবে আর কি, এরকমই এক্সপেকটেশন আমার। আর বাকি তিনটা টিমের কথা যদি বলি, আয়াক্স আসলে লাস্ট সিজনে গ্রুপ স্টেজ থেকে এক্সিট করছিল ইউসিএল থেকে। তার আগের সিজনে খুবই ভালো খেলে বলা যায় যে ফ্যানদের হৃদয় জয় করে তারা সেমিফাইনাল খেলছে। কিন্তু আসলে আয়াক্সের সেই টিমের খুব বেশি কিছু আর অবশিষ্ট নাই, এবং ক্রুশিয়াল যে প্লেয়ার গুলো ছিল অলমোস্ট সবাই হচ্ছে ক্লাব লিভ করছে। তো তারপরে আমি আয়াক্স এর কাছ থেকে ভালো ফুটবল এক্সপেক্ট করি, তবে আমার মনে হয় যে আটালান্টা এবং লিভারপুলই ফেভারিট। তবে এটা না একটা কথা আছে, লিভারপুল এবং আটালান্টার যে ম্যাচটা হবে, আটালান্টা কিন্তু খুবই অ্যাটাকিং ফুটবল খেলে। এই বছর হচ্ছে সিরিয়াতে এখন পর্যন্ত এই সিজনে আটালান্টা হচ্ছে টপে আছে টেবিলের, এবং তারা যে তিনটা ম্যাচ খেলছে তার মধ্যে 13টা গোল স্কোর করছে। তো এক্সপেক্ট করতেছি আটালান্টা খুবই অ্যাটাকিং ফুটবল খেলবে। আর লিভারপুলের সবচেয়ে বড় যে সমস্যা সেটা আমরা রিসেন্ট প্রিমিয়ার লিগের ম্যাচগুলোতেও দেখে আসছি, যে অ্যালিসনের ইনজুরি, এবং অ্যালিসনের ফেরত আসার ডেট সম্ভবত মিড নভেম্বর বা লাস্ট উইকের দিকে নভেম্বরে। সো ফার্স্ট তিনটা গেম উইকে আমরা আসলে অ্যালিসনকে সম্ভবত দেখতে পারবো না। এবং লিভারপুলের যে ব্যাকআপ গোলকিপার আদ্রিয়ান, তার পারফরমেন্সও খুব বেশি ভালো না। সো আমার মনে হয় যে আটালান্টার এগেনস্টে লিভারপুল সাফার করবে ডিফেন্সিভলি, এবং এই ম্যাচটাতে আমি আটালান্টাকেই আসলে এগিয়ে রাখবো। আচ্ছা আকাশ ভাই, লাস্টে যে টপিকটা নিয়ে কথা বললাম আমি সেটা ধরেই সন্দীপের কাছে যাব, যে আদ্রিয়ান তো আসলে অনেকটাই ব্লান্ডার করছে লাস্ট ম্যাচে। তো তার সাথে কিন্তু ডিফেন্স লাইন ছিল, ডিফেন্স লাইন কিন্তু খুব একটা ভালো করতে পারেনি। তো এই ডিফেন্স লাইনের যে ব্লান্ডার এবং উইকনেস, আটালান্টা খুব সম্ভবত এটাই এক্সপ্লয়েট করার চেষ্টা করবে। এবং একই সাথে আয়াক্স আছে, যদিও বা আয়াক্স এর কারেন্ট স্কোয়াড মানে কাইন্ড অফ উইকার। সো এই ক্ষেত্রে কি আটালান্টা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার চান্স কতটুকু, এবং
বাকি দুইটা টিমের মধ্যে ফাইট কিরকম হয় বলে মনে করেন আপনি? আচ্ছা, আমার কাছে যেটা মনে হয় যে আয়াক্স এর কথা যদি প্রথমে বলি আর কি, যে আকাশ যেটা বললো যে আয়াক্স এর টিমটা খুবই স্ট্রং ছিল 2 সিজন আগেও যদি চিন্তা করি। এই সিজনে মোটামুটি আয়াক্স থেকে ভ্যান্ডিবিক বের হয়ে গেছে, জিয়েক চলে গেল, তারপর হচ্ছে ডেস্ট চলে গেল, ভেল্টম্যান চলে গেল, এর আগে হচ্ছে ফ্র্যাঙ্কি ডি ইয়ং চলে গেল। তো মোটামুটি আমার কাছে এখন যে মনে হয় ওদের টিমটা এখন ওদেরটাও বেশ একটা রিবিল্ডিং ফেজের মধ্যে আছে। যদিও আয়াক্স এর কথা বলা যায় না, ওরা প্রত্যেক সিজনেই দেখা যায় নতুন নতুন প্লেয়ার নিয়ে এসে ওরা খুবই ভালো ফুটবল খেলে। তো এই সিজনের কথা যদি চিন্তা করি, আটালান্টার ভালো একটা চান্স আছে, বাট তারপরেও আর এই সেই জিনিসটা শুধুমাত্র বলা যায় হচ্ছে আটলান্টার গত ইউসিএল এর পারফরমেন্স, আর হচ্ছে এখনো পর্যন্ত ওরা লিগে যে রিসেন্টলি পারফর্ম করে যাচ্ছে। ওরা শুধু এই সিজনেই যে 3 ম্যাচে 14 গোল করছে তেমন না, ওরা গত সিজনেও লিগে মানে একদম কনস্ট্যান্টলি প্রচুর স্কোর করে যাচ্ছিল। এমনিতে ওদের যেই আমরা সবাই যে জিনিসটা দেখছিলাম যে ইলিসিচ একটা আনফরচুনেট ইভেন্টের জন্য ওরা সে হচ্ছে খেলতে পারলো না লাস্টে ইউসিএল এ। তো হচ্ছে সে আবার ব্যাক করছে স্কোয়াডে, এটা ওদের জন্য একটা অনেক বড় অ্যাডভান্টেজ। জাপাতারা আছে, চেলসি থেকে পাসলিচকে নিয়ে গেছে, মিরানচুক আসছে, আবার হচ্ছে জুভেন্টাসের ডিফেন্ডার নিয়ে আসছে রোমেরোকে, রোমেরোকে। তো আমার কাছে মনে হয় যে আটলান্টার এবার স্কোয়াড ডেপথ তো খুবই ভালো। আর হচ্ছে অ্যাপার্ট ফ্রম যে ওরা যে ডিয়ালোকে ছেড়ে দিছে আর কি ম্যানিউতে, এমনিতে আটলান্টার স্কোয়াড ডেপথ তো খুব ভালো, আর ওদের পারফরমেন্সও খুবই ভালো। যাদেরকে নিয়ে আসছে ওরা খুব ভালোভাবে কানেক্ট করতেছে। লিভারপুলের ওই যে ম্যাচে আদ্রিয়ান এতগুলা মানে 7 গোল খাইলো আর কি, সেটা ছাড়া মানে অবভিয়াসলি এত ওদের একটা ভালো গোলকিপার, যেখানে অ্যালিসনের মতো গোলকিপার তারা মিস করতেছে। আর লিভারপুলের ব্যাপারটা কি, ওদের ওদের কিন্তু থিয়াগো আসার পরে এই জিনিসটা আরো কম হওয়ার কথা ছিল। অ্যাকচুয়ালি ওদের ডিফেন্সিভ স্ট্যাবিলিটিও আরো বাড়ার কথা ছিল, যেখানে থিয়াগো এত ভালো বল প্লেয়িং একটা ডিফেন্সিভ মিড। তো আমার কাছে মনে হয় যে ওই দিনের ব্যাপারটা জাস্ট একটা ফ্লুক ছিল। এরকম ইউসিএল এ ওরা এত এক্সপিরিয়েন্স একটা টিম, তারপরে ওদের যে অ্যাডিশন গুলো এমনিতে সামনে মানে সালা ফিরমিনো আছে, আবার ডিওগো জোতা আসছে, এর নিচে থিয়াগো আসছে। তো আমার কাছে মনে হয় যে ওই দিনের যেই পারফরমেন্সটা ওইটা জাস্ট মানে হয়ে গেছে আর কি। মনে হয় না যে ইউসিএল এ ওরা এরকম কোনো একটা মেস আপ করবে। এক্সপিরিয়েন্স টিম, ওরা ইউসিএল এ ভালো করে আসতেছে সবসময়, চ্যাম্পিয়ন হলো 2 সিজন আগে, 1 সিজন আগে আর কি। তো আমার কাছে তারপরেও এখনো মনে হয় যে লিভারপুলই এই গ্রুপের থেকে সবচেয়ে স্ট্রং টিম, অ্যান্ড ওরাই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে উঠবে। আয়াক্সের চান্স খুবই কম। আটালান্টা মানে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য লিভারপুলের সাথে ভালো ফাইট দিবে, বাট আমার কাছে মনে হয় আটালান্টা সেকেন্ড হয়ে উঠবে আর কি এই গ্রুপ থেকে। আচ্ছা, সো বেসিক্যালি আমরা বলতে পারি এটা কাইন্ড অফ আয়াক্স যদি একটা স্ট্রঙ্গার টিম নিয়ে আসতে পারতো তাহলে এটা একটা গ্রুপ অফ ডেথ হতে তাহলে পারতো। এটা বেসিক্যালি গ্রুপ অফ ডেথ হতো আর কি। মানে আমার কাছে জি। মনে হয় যে এইটার থেকে এই গ্রুপটা আরো বেশি স্ট্রং হওয়ার কথা ছিল। আচ্ছা, সো গ্রুপ ডি নিয়ে আমরা অনেক কথাই বললাম। এরপর আমরা চলে যাবো গ্রুপ ই নিয়ে। গ্রুপ এ তে আছে চেলসি, সেভিয়া, রেনে এবং ক্রাসনোদার। সো আমি জিহান ভাইয়ের কাছে চলে যাব। সো বেসিক্যালি চেলসি আর সেভিয়া যদিও বা ধরা হচ্ছে যে দুইটা স্ট্রংগেস্ট টিম, বাট রেনে কিন্তু কারেন্টলি লিগ ওয়ানের টপে আছে। সো রেনে কিন্তু ভালো ফর্মে আছে। সো আমি জিহান ভাইয়ের কাছে জানতে চাবো যে চেলসি আর সেভিয়া বাদে রেনে কি টপ টু তে আসার মতো ফাইট দিতে পারবে কিনা, এবং বাকি দুটো টিম নিয়ে আমি ব্রিফলি জানতে চাই। আচ্ছা, মানে রিসেন্টলি দেখছি লাস্ট সিজনে মোস্ট প্রবাবলি রেনে হচ্ছে পিএসজি কে হারাইছে বা সামথিং লাইক দ্যাট। ওরা মনে হয় এরকম হয়েছে মোস্ট প্রবাবলি, মানে নামটা শুনছি আর কি, পিএসজি কে হারাইছে এই থ্রুতেই। সো বাট তারপরও আমার কাছে মনে হয় না যে রেনে হচ্ছে চেলসি আর সেভিয়ার সাথে ফাইট দিতে পারবে। এখানে আসলে আমার কাছে মনে হয় সেভিয়া গ্রুপ চ্যাম্পিয়নও হতে পারে। সেভিয়া হচ্ছে এই লেভেলে ইউরোপা লিগ অথবা ইউসিএল এগুলো হচ্ছে খেলে খুব অভ্যস্ত, মানে ওদের ওরকম প্লেয়ার আছে, মানে ওদের টিমটা এখন খুব স্টেবল এবং খুবই ভালো। আমার কাছে মনে হয় ওরা খুব ভালো করবে, বাট মোস্ট প্রবাবলি 60 to 70% চান্স যে চেলসি হচ্ছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠবে, যেহেতু ওয়ার্নার আসছে, জিয়েক আসছে। ওদের এবারে যে নতুন লেফট ব্যাকটার নাম যেন কি, মোস্ট প্রবাবলি আসলে চেলসির খেলা হচ্ছে আমার ওরকম দেখা হয় না। আমি যেরকম মাদ্রিদের খেলা প্রতিটা লিগ চিলওয়েল। ম্যাচ, চিলওয়েল। চিলওয়েল,
হ্যাঁ, ইসের মাদ্রিদের খেলা যেরকম লিগের ম্যাচগুলো দেখা হয় ওরকম দেখা হয় না। আমি চেলসির খেলাগুলো হচ্ছে হাইলাইটস দেখি আর কি। তো চিলওয়েল হচ্ছে দেখছিলাম, ওর খেলা খুব ভালো লাগছে। ও লেফট ব্যাক থেকে ওর ক্রস গুলা খুব হচ্ছে অ্যাকিউরেট, এবং মানে স্কোরও করলো দেখলাম ওই দিন গতদিন। ও মনে হয় খুব ভালো একটা এডিশন চেলসির জন্য, মানে খুবই ভালো করবে আই হোপ। আগে তো মার্কোস আলোনসো ছিল, ও তো অ্যাটাকিং খুব ভালো ছিল, বাট ডিফেন্সিভ কিছু প্রবলেমস ছিল। ও ডিফেন্সিভলি একটু উইক ছিল, নট দ্যাট সাউন্ড। বাট চিলওয়েলকে খুব ভালো মনে হলো। এখন এক ম্যাচ দেখে তো জাজ করা যাবে না। আর এমনিতে মনে হয় যে চেলসি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠবে, বাট আমার কাছে মনে হয় না যে রেনে হচ্ছে সেভিয়ার সাথে অথবা চেলসির সাথে কোপ আপ করতে পারবে। ওকে, এবার আশিক ভাইয়ের কাছে আসতে চাই। আশিক, লাস্টে যে জিয়ান ভাই একটা কথা বলছে যে যে সেভিয়া এরকমও হইতে পারে যে আনবিটেন চ্যাম্পিয়ন হইতে পারে গ্রুপ ই থেকে, ইম্পর্টেন্ট ভালো একটা টিম নিয়ে নামতেছে। আনবিটেন না, আনবিটেন না, আনবিটেন মানে কাইন্ড অফ আর কি গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। চ্যাম্পিয়ন হতে পারে। হ্যাঁ, সো এই ক্ষেত্রে আর কি রেনে চেলসির সাথে সেভিয়ার খেলাটা, চেলসির মাঠে যে খেলাটা হবে সেই ক্ষেত্রে আর কি কিভাবে দেখছেন আশিক ভাই ম্যাচটা, এবং চেলসির নিউ টিমটা আর কি এক্ষেত্রে কিরকম ইম্প্যাক্ট ফেলতে পারে? রেনের সাথে কাদের ম্যাচের কথা বলো? না ভাই, সেভিয়ার সাথে চেলসির ম্যাচের কথা বলতেছি, যে চেলসি একটা ফুল নতুন টিম নিয়ে নামতেছে যাদের একসাথে আর কি ইউসিএল খেলার এক্সপিরিয়েন্স নাই। তো সেই ক্ষেত্রে আর কি চেলসি ভার্সেস সেভিয়ার ম্যাচটা কিভাবে দেখছেন? আমি আসলে কথা শুনতে পাচ্ছি না, নেটওয়ার্কে হয়তো খুব বেশি প্রবলেম। মানে কথা আচ্ছা ভাই, করতেছি। সেভিয়ার সাথে আর কি চেলসির ম্যাচের কথাটা বলছিলাম, যে চেলসি একটা ফুল নিউ টিম নিয়ে নামতেছে, যেটা আর কি ভালোই টিম, বাট তাদের একসাথে ইউসিএল খেলার আর কি এক্সপিরিয়েন্সটা নাই। সেই ক্ষেত্রে আর কি কিভাবে দেখছেন ম্যাচটা, চেলসি ভার্সেস সেভিয়ার ম্যাচটা? মানে আমরা যদি নর্মালি দেখি হয়তো মনে হবে যে মানে চেলসির স্কোয়াড ডেপথ অনেক ভালো, ইভেন তাদের যে ইয়াং প্লেয়ার যারা আছেন, নতুন যারা আসলো, তাদের পটেনশিয়ালও আসলে অনেক বেশি। বাট স্টিল সেভিয়া আসলে অনেক বেশি স্ট্যাবল টিম। আর চেলসির যেহেতু মানে অনেক কয়েকজন প্লেয়ার আসলে নতুন মানে কেবল আসছে, তো তাদের আসলে সেভিয়ার মতো একটা স্ট্যাবল টিমের সাথে জেতার জন্য অবভিয়াসলি সবকিছু ক্লিক করতে হবে একসাথে। যদি সবকিছু একবারে ক্লিক না করে, আমি পার্সোনালি মনে করি না যে সেভিয়াকে আসলে চেলসি হারানোর মতো আপাতত তাদের মানে তাদেরকে ফেভারিট হিসেবে রাখা যায়, এটা আমি আপাতত মনে করি না। কারণ সেভিয়ার টেকনিক্যালি আসলে চেলসির চেয়ে অনেক বেশি আগানো। আর চেলসির স্কোয়াড ডেপথ ভালো হলেও যেটা মানে সবার কাছেই মানে এটাই শুনবা হয়তো, যে মানে মানে এই একই সিজনে অনেকগুলো প্লেয়ার আসায় ইভেন তারা বেশিরভাগই আসলে মেইন লাইন আপেই খেলে প্রতিদিন। স্টার্টিং লাইন আপেই ওয়ার্নার খেলতেছে, হাভার্টস খেলতেছে। তো স্টার্টিং লাইন আপে আসলে এতগুলো নতুন প্লেয়ার থাকায় তাদের কেমিস্ট্রিটা আমার মনে হয় না যে সেভিয়ার সাথে ম্যাচের আগেই তারা এত ভালো একটা কেমিস্ট্রি করে ফেলতে পারবে। বাট অবভিয়াসলি সেভিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পরে চেলসি আমার মনে হয় যে মানে সেকেন্ড হবে। আর চেলসি মানে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে না ওইটা না, আর মানে সেভিয়াকে আসলে আমি আগে রাখবো। সেভিয়ার আর চেলসির হয়তো বা আমি প্রবাবিলিটিটা 70-30 রাখবো, সেভিয়ার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার প্রবাবিলিটিটা। আচ্ছা, তো আমরা গ্রুপ ই নিয়ে কথা বলা শেষ করে ফেলাম। আমাদের লাস্ট একটা গ্রুপ বাকি আছে, গ্রুপ এফ। তো গ্রুপ এফ এ আছে বরুসিয়া ডর্টমুন্ড, লাজিও, জেনিত এবং ক্লাব ব্রুজ। তো আমি সন্দীপের কাছে চলে যাব সরাসরি। তো এই গ্রুপ নিয়ে আসলে আপনার ওপিনিয়ন কি, যে কোন দুটো টিম আসলে স্ট্রংগেস্ট বলে আপনার মনে হয়? এই গ্রুপ নিয়ে অপিনিয়নের দেওয়ার আগে যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে ডটমুন্ড ছাড়া বাকি তিনটা টিমই খুব একটা মানে একদম ফলো করা হয় না। সেন্ট জেনিতের মাঝে মাঝে খবর নিই, কারণ হচ্ছে ম্যালকম গেছে ওইখানে। তো আর লাজিওর একদমই খবর নেওয়া হয় না। আমার কাছে যেটা মনে হয় যে সেন্ট জেনিত তারপরেও হচ্ছে ওদের চ্যাম্পিয়ন্স লিগের হিস্টোরি ভালো। ওরা পারফর্ম করে আর কি, খুব ভালো যে পারফর্ম করে তা না, বাট ওরা গ্রুপ স্টেজ পার করে পরের রাউন্ড গুলা খেলার ইয়ে আছে আর কি। আর লাজিও এক সময় বেশ ভালো ফুটবল খেলতো, এবারও অবভিয়াসলি ভালো খেলছে দেখে ওরা ইউসিএল খেলতেছে। আমার কাছে যেটা মনে হয় যে ডটমুন্ড বেশ ইজিলি ওদের যে টিম, যেহেতু সানচো এখনো পর্যন্ত টিমে আছে, ওদের এমনি চানাস, তারপরে মিউনিয়ার খেলতেছে এখন রাইট ব্যাকে, রেনিয়াকে নিচ্ছে লোনে। তো আমার কাছে মনে হয় যে আর হেলান তো আছেই, সে তো স্কোর করা তার থামতেছেই না মোটামুটি।
তো আমার কাছে মনে হয় যে মানে ডর্টমুন্ড বেশ ইজিলি এখান থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হবে। আর সেকেন্ড পজিশনের জন্য জেনিত আর লাজিওর মধ্যে একটা ভালো ফাইট হতে পারে, বাট আমার কাছে মনে হয় যে জেনিতে তো বেশ কিছু ভালো প্লেয়ার আছে। এবার মনে হচ্ছে আলেকজান্ডার কোকোরিনকে নিয়ে আসছে আবার লোনে, আবার ওই যে লভরেন গেল এবার হচ্ছে ইয়ে থেকে, লিভারপুল থেকে। সো ম্যালকম, তারপরে হচ্ছে জুয়ুবাত, ওই যে রাশিয়ান যে ফরওয়ার্ডটা আর কি, ও তো আমার মনে হয় জেনিত এমনিতেও ওদের লিগে বেশ ভালোই পারফর্ম করে আসে। তো এখানেও আমার মনে হয় যে ডর্টমুন্ড আর জেনিতই হচ্ছে গ্রুপ এফ থেকে উঠবে। ওকে, সো এখন আকাশ ভাইয়ের কাছে আর কি গ্রুপ এফ নিয়ে আর কি একটা ওভারঅল ভিউ চাচ্ছিলাম যে গ্রুপ এফ থেকে আর কি কাদের এক্সপেক্ট করতেছেন ওঠার। আকাশ ভাই। গ্রুপ এফ এর ব্যাপারে আমি সন্ধির সাথে বলা যায় যে মোটামুটি একমত, যে এখানে ডর্টমুন্ড ক্লিয়ার ফেভারিট। ডর্টমুন্ড হচ্ছে মানে যদি কোনো অঘটন না ঘটে তাহলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেকেন্ড রাউন্ডে যাবে। আর লাজিও যে ব্যাপারটা, লাজিও লাস্ট সিজনে লিগে বেশ ভালো পারফর্ম করে আসছে, কিন্তু এবার আমরা যেটা দেখতেছি যে অলরেডি তারা হচ্ছে লিগ টেবিলে 9th, এবং 3টা ম্যাচের মধ্যে থেকে হচ্ছে তারা 4টা গোল স্কোর করছে এবং 5টা গোল কনসিড করছে। তো বেসিক্যালি তাদের গোল ডিফারেন্স এখন নেগেটিভে আছে। তো যেহেতু তারপর আমি হচ্ছে লাজিওর একটা ব্যাপার হচ্ছে তাদের খুবই ভালো একজন স্কোরার আছে যে ইমোবিল, লাস্ট সিজনে যে হচ্ছে সবচেয়ে বেশি গোল করছে সিরিয়াতে। আর জেনিটের যে ব্যাপারটা, জেনিটে বেশ কিছু ভালো প্লেয়ার এবার এডিশন হয়েছে এবং ভালো প্লেয়ার আগে থেকেও ছিল। জেনিট এবার এখনো রাশিয়ান লিগে তারা হচ্ছে টপ পজিশনটা ধরে রাখছে। তো বেসিক্যালি লাজিও এবং জেনিটের মধ্যে যে দুই লেগের যে দুইটা ম্যাচ হবে, এই দুইটা ম্যাচের উপরে ডিপেন্ড করতেছে যে গ্রুপে সেকেন্ড হয়ে কোন টিমটা উঠবে। তারপর আমি হচ্ছে জেনিটকে একটু হলেও আগায় রাখবো লাজিওর রিসেন্ট ফর্ম বিবেচনা করে। ওকে, সো আমরা মোটামুটি সব গ্রুপ নিয়ে বেশ আলোচনা করলাম। এই আলোচনা শেষে আর কি, যদিও ইউসিএল এর খেলা নেক্সট উইক থেকে শুরু, এখনো শুরু হয়নি, তাও আর কি সবার কাছ থেকে আস্ক করতে চাচ্ছিলাম যে কে কোন টিমকে অ্যাজ আ চ্যাম্পিয়ন দেখতে চান অথবা এক্সপেক্ট করতেছেন। যদিও এটা বেশ শুরুর দিকে আস্ক করতেছি, তাও শুরুতে আস্ক করতে চাই সন্দীপ ভাইয়াকে। কোয়েশ্চেনটা আরেকবার একটু করো কাইন্ডলি। যদিও আর কি ইউসিএল এখনো শুরু হয়নি, তাও আর কি ইউসিএল এর চ্যাম্পিয়ন হিসেবে আর কি আপনি কোন টিমকে দেখতে চান অথবা এক্সপেক্ট করতেছেন আর কি? আচ্ছা, মানে আমার এক্সপেকটেশন তো অবভিয়াসলি চাই যে আমার আমার টিম সবসময় ভালো করুক, বাট এইটা আমি আর আপাতত রিসেন্ট টাইমের মধ্যে এরকম কোনো উল্টাপাল্টা এক্সপেকটেশন নিয়ে বলতে চাই না আগের বারের ডিফিটের পর থেকে। বাট আমার কাছে যেটা মনে হয়, আগের সিজনে যেমন আমরা মানে মোটামুটি সবাই প্রথম থেকে বুঝতে পারতেছিলাম যে বায়ার্ন এবার মনে হয় জিতবে, মানে এটা প্রথম থেকে একটা ইয়ে ছিল, এবং তারা প্রত্যেক ম্যাচ এটা দেখাইছি যে আমরা যেমন প্রত্যেক ম্যাচে ভাবছি যে হ্যাঁ বায়ার্ন মনে হয় 4-5টা দিবে, ওরা আসলেও 4-5টা দিছে। এরকম মানে ওরা খুবই ডমিনেটিং খেলা খেলছে। তো আমার কাছে মনে হয় বায়ার্নের অন্যান্য গত সিজনের পারফরমেন্সের থেকে এইবারের পারফরমেন্সে বেশ একটা চেঞ্জ আসছে। তো আমার মনে হয় না যে বায়ার্ন এবার গতবারের মতো আমি ফেভারিটস বলতে পারবো যে ওরা মানে জিতবে বা এরকম সব টিমকে ডিস্ট্রয় করতে করতে উঠবে এরকম বলতে চায় না। আর সব টিমেই মোটামুটি ভালো কিছু ট্রান্সফার হয়েছে, যেমন ম্যানইউ যদিও ভালো পারফর্ম করতেছে না, স্টিল মানে ট্রান্সফার গুলো বেশ ভালো। বার্সেলোনার গেমে বেশ চেঞ্জ আসছে, যদিও হচ্ছে ওদের ব্যাকলাইন তো সেই আগের মতোই জঘন্য আছে এখনো। আবার চেলসি স্কোয়াড ভালো, মানে বোঝা যাচ্ছে না এখনো আর কি। লিভারপুলেরও একটা ভালো চান্স আছে, ওরা যেহেতু পারফর্ম করেই যাচ্ছে, বাট তারপরে ওরা হঠাৎ হঠাৎ করে কিছু মেস আপ করে, বড় ধরনের মেস আপ। তো এই জন্য অ্যাকচুয়ালি কনফার্ম রেতে বলা যায় না। আমার এখনো পর্যন্ত মনে হয় যে মানে সব টিম যদি চিন্তা করি তাহলে মনে হবে যে হ্যাঁ বায়ার্নই এদের মধ্যে সবচেয়ে বেশি কনসিস্টেন্ট। বাট বায়ার্ন এই সিজনেও যেমন পারফরমেন্স দিচ্ছে আর কি, মানে গত সিজনে যেমন দিচ্ছিল সেরকম না আর কি। ওদের থিয়াগো চলে যাওয়ার কারণে ওদের একটা স্ট্যাবিলিটি গেছে নিচের দিকে, প্লাস ওদের পেরিসিচ খুবই বড় রকমের একটা টিম প্লেয়ার ছিল। পেরিসিচ এখন খেলতেছে না, সো ওইখানে সানে আসছে। আর সানের আগের থেকেই একটা মানে একটা ইয়ে ছিল যে সে খুবই সেলফিশ একটা প্লেয়ার। তো ও যদি এখন টিমের সাথে সুন্দর মতন ইয়ে করে ফেলতে পারে, আমার মনে হয় আবার ওরা গত সিজনের মতো একটা ভালো পারফরমেন্স দিয়ে চ্যাম্পিয়ন হয়েও যেতে পারে আর কি। বাট মানে কনফার্ম মানে কিছুই বলা যাচ্ছে না অ্যাকচুয়ালি কে চ্যাম্পিয়ন হবে এবার। অনেক টিমই মানে ভালো কন্টেন্ডার। জি ভাই, সো নেক্সট এখন জিয়ান ভাইয়ের কাছে একটা একই কোশ্চেন যে আপনি কোন টিমকে এক্সপেক্ট করতেছেন, জাস্ট এজ আ মানে ফেভারিট রাখতে চাচ্ছেন আর কি চ্যাম্পিয়নের পথে?
তো মানে সাপোর্ট তো করি মাদ্রিদকে। সো সবসময় তো এক্সপেকটেশন থাকবে যে মাদ্রিদ হচ্ছে চ্যাম্পিয়ন হোক। আমার কাছে মনে হয় যে মাদ্রিদ এবার ফাইট দিতে পারে, অ্যাটলিস্ট সেমি পর্যন্ত উঠবে বলে হচ্ছে আমি খুব ভালোভাবে হোপফুল যে ওরা সেমি পর্যন্ত খেলবে। বাট মাদ্রিদের একটাই প্রবলেম হচ্ছে ওরা স্কোর করতেছে না কনস্ট্যান্টলি। ইউসিএল এ স্কোর করা খুব বেশি ইম্পর্টেন্ট, সো বলা যাচ্ছে না। বাট আমার কাছে মনে হয় লিভারপুল ম্যান সিটির খুব ভালো একটা চান্স আছে আমার কাছে মনে হয়। কজ লাস্ট সিজনে আমরা যদি লিভারপুলের এক্সিটটা দেখি তাহলে কিন্তু মানে খেয়াল করতে পারবো যে ওরা কিন্তু ফুল ম্যাচেই ডমিনেট করছে, ভালো খেলছে, এবং এর আগেও হচ্ছে খুব ডমিনেট করেই উঠছে। ওরা জাস্ট গোলকিপারের দুইটা মিস্টেকস এর কারণে ওরা কিন্তু বাদ হয়ে গেছে। গোলকিপারের পজিশনিং এ ভুল ছিল, ওর টাইমিং ঠিক ছিল না জাম্প দেয়ার। সো এইগুলোর জন্য হচ্ছে ওদের খুব প্রবলেম হয়েছে। অ্যালিসন যদি ফিট থাকে, আর যেহেতু হচ্ছে থিয়াগোর এডিশন হয়েছে, আমার কাছে মনে হয় লিভারপুল ভালো করবে আই গেস। আর ম্যান সিটির তো হচ্ছে একটা হাঙ্গার ছিলই অনেক আগে থেকে যে ওরা ইউসিএল জিতবে, মানে অনেকবার হচ্ছে খুব ভালোভাবে আহ, খুব ভালোভাবে হচ্ছে ভালো কন্টেন্ডার ছিল ওরা। খুব দুই তিন সিজন ধরেই হচ্ছে অনেকে এক্সপেক্ট করতেছিল যে ওরা ইউসিএল একবার জিতবে। আমার কাছে মনে হয় ওরা হচ্ছে এবার কিছু একটা করতে পারে, মানে ওরা জিতেও যেতে পারে। আর বার্সা তো আছেই, বার্সার যদি ডিফেন্সিভ স্ট্যাবিলিটিটা আসে তাহলে বার্সা ভালো করবে আই হোপ। কজ মেসিও হচ্ছে, আমার কাছে মনে হয় মেসি এই সিজনও খুব ভালো খেলবে। সো আর আনসু ফাটি যদি হচ্ছে এটা কন্টিনিউ করতে পারে, এরকম অনেক প্লেয়ারই বার্সায় আসছে লা মাসিয়া থেকে যে মানে ভালো করে চলে গেছে। লাইক বোয়ান কিরকিচ ছিল, আরো কয়েকজন প্লেয়ার ছিল। বোয়ান কিরকিচকে দেখতে হচ্ছে পুরো হচ্ছে মেসির মতো লাগতো ও যখন ড্রিবল করতো, আমার এরকম মনে হতো। তো আনসু ফাটি আমার কাছে মনে হয় না ওইরকম কিছু হবে, আমার কাছে মনে হয় স্টেবল হবে। সো আই গেস বার্সার ওই আকাশ যেটা বলছিল যে ওদের উইং ব্যাকের প্রবলেম আছে, তো উইং ব্যাকের এই প্রবলেমটা যদি সলভ হয়, স্টেগেন যদি ফিট থাকে আর সবকিছু ঠিকঠাক থাকলে বার্সারও চান্স আছে। আমার কাছে এই চারটা টিমই মনে হয়। আমার কাছে মনে হয় যে বায়ার্ন পরপর দুইবার হচ্ছে এটা কন্টিনিউ করতে পারবে না, আমার কাছে মনে হয় না। প্লাস মুলারেরও বয়স হচ্ছে। আর সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে মোস্ট প্রবাবলি এবার হচ্ছে ওরা মানে, বাট তারপর ওরা তো বড় একটা টিম, একটা কন্টেন্ডার থাকবেই, খুব টাফ কন্টেন্ডার থাকবেই। বাট আমার কাছে মনে হয় যে এই টিমগুলোই হচ্ছে ভালো ফাইট ওকে দেবে ওকে হ্যাঁ চ্যাম্পিয়নশিপের জন্য। হ্যাঁ। এখন আকাশ ভাইয়ের কাছে কোশ্চেন করতে চাই যে অ্যাজ আ একটু ডিফাইন কোশ্চেন, যে অ্যাজ আ বার্সা ফ্যান বার্সাকে আপনি কতদূর আগাইতে দেখতে চান, এবং একটা আর কি ফেভারিট চ্যাম্পিয়ন এর নেম যে চ্যাম্পিয়ন হইতে পারে। বার্সার ফ্যান হিসাবে আমি তো অবশ্যই চাই যে বার্সেলোনা চ্যাম্পিয়নই হোক, কিন্তু এক্সপেকটেশন আর রিয়েলিটির মধ্যে একটা ডিফারেন্স তো সবসময় থাকে। আমার মনে হয় যে বার্সার অ্যাটাকিং মিড লাইন খুবই স্টেবল এবার, এবং কোমান আসার পরে বলা যায় যে যে বিগ ফোর বার্সেলোনার যে অ্যাটাকার চারজন, মেসি, গ্রিজমান, কুটিনো আর হচ্ছে ফাতি, এই চারজনের মধ্যে লিঙ্ক আপটা খুবই ভালো দেখি আমরা। তবে মানে গ্রিজমান এখনো কিছুটা বলা যায় যে মানে পুরোপুরি গ্রিজম্যানের যে ফুল পটেনশিয়াল এটা আমরা এখনো দেখিনি। তো গ্রিজম্যানকে যদি ইউজ করতে পারে ভালোভাবে, আমার মনে হয় যে এই অ্যাটাকিং লাইন খুবই ডেডলি এবং বেস্ট ইন ইউরোপ। সো আমার এক্সপেকটেশন বলতে বার্সেলোনা আসলে সেমি পর্যন্ত যাবে বলে আমার ধারণা। আর এখন আসলে খুবই এটা মানে ইউসিএল এখনো শুরু হয় না, এটা আসলে বলার জন্য এটা খুবই কি বলা যায় আর্লি। তবে আর যদি ফেভারিটের কথা বলি, বায়ার্ন ক্লিয়ার ফেভারিট। তারা যদি গত সিজনের ফর্মটা ধরে রাখতে পারে তাহলে হচ্ছে আর কোনো টিম না ইউরোপে যেটা হচ্ছে বায়ার্নের কন্টেন্ডার হিসেবে দাঁড়াতে পারবে। তবে বায়ার্নের যে বেশ কিছু চেঞ্জ আসছে, যে থিয়াগো যে ডিপার্চার বা অন্যান্য যেসব আমরা চেঞ্জ দেখতেছি, তো এর মধ্যে আমার মনে হয় যে কিমিক যদি একটা রোল প্লে করতে পারে, যে ডিপ লাইং মিডফিল্ডার রোলটা, তাহলে বায়ার্নের বেশ ভালো চান্স আছে আগের সেই ফর্মে ফিরে আসার। আর এছাড়া আমি লিভারপুলকে ফেভারিটের তালিকাতে রাখবো। এবং রিয়াল মাদ্রিদ সবসময় ইউসিএল এর ফেভারিট। মানে প্রবলেম আছে, আগেও দেখছি আমরা যে রিয়াল মাদ্রিদ প্রবলেম নিয়ে খেলেও চ্যাম্পিয়ন হয়েছে, সো রিয়াল মাদ্রিদও ক্লিয়ার ফেভারিট। আর এর বাইরে বলতে গেলে ম্যানচেস্টার সিটি, যদি অ্যাগুয়েরো এখনো হচ্ছে মাঠের বাইরে আছে ইনজুরির কারণে, অ্যাগুয়েরো যদি মাঠে ফিরতে পারে এবং পুরো সিজনটা খেলতে পারে, তাহলে আমার মনে হয় যে ম্যানচেস্টার সিটিও একটা ভালো ফেভারিট। এই টিমগুলোকে আমি আগে রাখবো।
ওকে ভাই, এখন আশিক ভাইয়া হচ্ছেন বায়ার্ন মিউনিখের ফ্যান। সো অ্যাজ আ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আশিক ভাইয়া আর কি কি এক্সপেক্ট করতেছেন বায়ার্নের টিমের কাছ থেকে, এবং বায়ার্নের টিম এই স্ট্রং টিমটাকে, কাইন্ড অফ পেসি একটা টিমকে মানে চ্যালেঞ্জ দেওয়ার মতো কোন কোন টিমকে এক্সপেক্ট করতেছেন আশিক ভাই আপনার কাছে? বায়ার্ন মানে এক্সপেকটেশন তো অবভিয়াসলি থাকবে যে বায়ার্ন আবার চ্যাম্পিয়ন হোক। আর বায়ার্নকে ফাইট দেওয়ার মতো অবভিয়াসলি আমি যেটা মনে করি যে লিভারপুল আর রিয়াল মাদ্রিদ বায়ার্নকে ফাইট দেওয়ার মতো অ্যাবিলিটি রাখে। যদিও দেখা যায় মানে লিগে সবসময় রিয়াল মাদ্রিদ মানে মোটামুটি একটু শেকি থাকে আসলে, বাট ওদের ডিফেন্সিভলি খুব বেশি সলিড হয়। ইউসিএল এ আসলে খুব ভালো একটা অ্যাডভান্টেজ পাবে। আর লিভারপুল আসলে সব দিক থেকেই ব্যালেন্সড একটা টিম। আর অ্যাস্টন ভিলার সাথে যেটা হয়েছে আসলে ওটা রেগুলার আসলে হবে, এটা এক্সপেক্টেবল। আর নভেম্বর মাঝামাঝি থেকে অ্যালিসনও মাঠে আসার কথা। তো সেই ক্ষেত্রে লিভারপুল অবভিয়াসলি অনেক বেশি ব্যালেন্স টাইম। তো আমার এক্সপেকটেশন থাকবে এবছরের চ্যাম্পিয়ন অবভিয়াসলি বায়ার্ন, লিভারপুল বা রিয়াল মাদ্রিদ, এদের মধ্যে কেউ একজন হবে। ওকে, সো আমরা সেই সাথে আর কি আমরা শেষের পর্যায়ে চলে আসছি আমাদের শো এর। সো শেষে একটা কথা বলতে চাই যে এইটা হচ্ছে আমাদের ফার্স্ট শো, দ্য গেম ইজ অন। ইনশাল্লাহ আমরা আগামীতেও আরো শো নিয়ে আসবো এই ইউসিএল এবং বিভিন্ন ফুটবল রিলেটেড, এবং আমাদের সাথে থাকবেন। তো গেম ইজ অনে গেস্ট হিসেবে আসার জন্য আকাশ ভাইয়া, আশিক ভাইয়া, সন্দীপ ভাইয়া এবং নিহান ভাইয়াকে ধন্যবাদ। এবং আমাদের আজকে টেকনিক্যাল সাপোর্টে ছিলেন মোহাম্মদ রিজানুজ্জামান ভাইয়া ফ্রম ব্যাচ 16, তাহমিদ হাসান শাফিন ফ্রম ব্যাচ 18, এবং গ্রাফিক্সের সহায়তা করছে এহসান মুস্তফা ইনান। এবং এই শো দ্য গেম ইজ অন শোতে অ্যাজ আ হোস্ট ছিলাম আমি, এস এম নায়ান আবাবাসি ফ্রম ব্যাচ 18, এবং আনন্দ ভাইয়া ফ্রম ব্যাচ 17। তো সেই সাথে আমরা শেষ করছি আজকের শোটি।